স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, বাংলা দ্বিতীয় পত্রের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি দেখেছি তোমরা অনেকেই গত দিনের রচনাটা লিখেছো খাতায় এবং ছবিও তুলে দিয়েছো। আমি মনে হয় লাস্ট কয়েকটা ক্লাসে তোমাদের ছবি দেওয়ার কথা মনে করিয়ে দেইনি, তাই না? তারপরেও অনেকে ছবি দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা। আমি খেয়াল করে দেখলাম এ সেকশন, ডি সেকশন এবং সি সেকশন, এই তিনটা সেকশনে কিন্তু উপস্থিতির হার অনেক কম। বি সেকশনে তুলনামূলক বেশি, তারপরেও অনেকজন অ্যাবসেন্ট আছো। তবে আমি বলবো তোমাদেরকে, যারা এখনো ক্লাসগুলোতে তোমাদের নাম এবং রোল লিখছো না, তারা খুব জলদি ক্লাসগুলোতে তোমাদের নাম এবং রোল লিখবে। হয়তো এমনও হতে পারে যে তোমরা অনেকে ক্লাস করেছো কিন্তু নাম বা রোল লিখতে ভুলে গিয়েছো, তাই না? লাইক করেছো বা কোনো রিয়াক্ট দিয়েছো, সেটা হলে কিন্তু আমি বুঝতে পারবো না। তোমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমার নাম এবং রোলটা মেনশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আজকেও যে রচনাটি শিখবো, আমরা ইতোমধ্যে জানি যে আমরা একটা রচনা যেহেতু মাতা পিতার প্রতি কর্তব্য করেছি, আরেকটা আমাদের বাকি রয়েছে স্বদেশ প্রেম, তাই তো? সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের বইটা নিয়ে বসে পড়বো। আমরা মূলত আমাদের পাঠ্য যে বইটা আছে ব্যাকরণের, সেই বইটা থেকেই রচনা শেখার চেষ্টা করি, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রেও আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। তা হলো, রচনা মানে তুমি রচনা লিখছো এমন না তোমাকে তোমার বই থেকেই লিখতে হবে, মানে স্কুল থেকে যে বইটা দিয়েছে সেটা লিখতে হবে বাধ্যতামূলক, এ ধরনের কিন্তু কোনো কিছু না। তার মানে কি, তুমি চাইলে অন্য যে কোনো বই ফলো করতে পারো, নিজে থেকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, পরিবারের কারো সহায়তা নিয়ে সেটা গুছিয়ে তুমি লিখতে পারো। তবে আমি ওই যে সবসময় সব প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বা যে কোনো তোমার যে পড়াই হোক সেখানে বলি, তুমি তোমার মতো করে লিখতে পারবে, কিন্তু অবশ্যই সেই উত্তরটা ঠিক হতে হবে, তাই না? আচ্ছা, তো কারো কাছে যদি মনে হয় মাতা পিতার প্রতি কর্তব্যটা একটু কঠিন লাগছে, একটু সহজ করে লিখবে, সমস্যা না, লিখো, ঠিক আছে। কিন্তু মনে রেখো যে একেবারে ছোট লিখলে হবে না, তাই না? আমরা তো এখন একটু বড় হয়ে গিয়েছি, আর এটাতে যেহেতু 15 নম্বর থাকে এবং হাইস্ট আমরা 14 নম্বর পাই, তাই আমরা সেভাবেই কিন্তু আমরা কি করব, এটা চর্চা করব। আচ্ছা, তাহলে আজকের রচনাটার ক্ষেত্রে আমার একই কথা। আমি যেটা তোমাদেরকে দিচ্ছি সেটা মূলত বই ফলো করে দিচ্ছি, তাই না? তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে ব্যাকরণের, সেটা ফলো করেই দিচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনো বইয়ের সহায়তায় কিংবা অন্য বইয়ের সহায়তা তো নিলেই, কিংবা যদি তোমাদের কোনো গার্ডিয়ান থাকে যে মা আছে বা বাবা আছে আমাকে হেল্প করছে, রচনাটা আমি একটু ভিন্নভাবে শিখবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবে বানানটা ঠিক রেখো, যে পয়েন্টগুলো আলোচনা করছো সে পয়েন্টের বিষয়বস্তুটা ঠিক রেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাই আজকের পাঠে। দেখো, স্বদেশ প্রেম। আমরা এখানে একটা আমাদের স্ক্রিনে সাদা কালো একটা ছবি দেখছি, যেটা আমাদের দেশেরই মনে হচ্ছে একটা চিত্র, তাই না? আকাশে মেঘ, গাছপালা, নদী, নৌকা, একটা প্রকৃতি। দেখো, স্বদেশ বলতে যে শুধু আমাদের গ্রামাঞ্চল এটা কিন্তু না, আমাদের পুরো দেশের যে ভূখণ্ডটা সেটাই কিন্তু আমাদের স্বদেশের ভূখণ্ড, তাই না? তার মানে কি, আমার দেশের আলো বাতাস, মাটি, পানি সব কিছু মিলেই কিন্তু আমার দেশের এই ভূখণ্ড বা তার প্রকৃতি। তো স্বদেশ প্রেম জিনিসটা আসলে কি? স্বদেশ প্রেম মানে কি, যেটা আমার স্বদেশ আমি চিহ্নিত করছি, আমার আকাশ বাতাস, তাই না, মাটি, পানি, দেশের মানুষ, সব কিছু, তাই না? এটা হচ্ছে কি, রাস্তাঘাটও কিন্তু স্বদেশের মধ্যে পড়ে। তো এর প্রতি যে আমার ভালোবাসা, সেটাই মূলত হচ্ছে স্বদেশ প্রেম। এখন তুমি বলতে পারো, শুধু আমি আমার প্রকৃতির প্রতি ভালোবাসা দেখালাম তাহলে স্বদেশ প্রেম হলো? হ্যাঁ, কিন্তু কেউ বলল যে আমি আমার ধরো তুমি তোমার মহল্লার একটা ডাস্টবিন আছে, তুমি নোংরা যেখানে সেখানে না ফেলে ওই ডাস্টবিনে, নির্ধারিত ডাস্টবিনে রেখে আসো। যদিও আমরা শহর অঞ্চলে এটা করি না, কি হয়, আমাদের বাসাবাড়ি থেকে যারা কর্মী রয়েছেন, পরিচ্ছন্নতা কর্মী, তারা কি করেন, তারা ময়লাটা নিয়ে যেয়ে তারা সুন্দর মতো যেইখানে ময়লাটা রাখার সেখানে কিন্তু এটা প্লেস করেন। এটা কিন্তু এক ধরনের স্বদেশ প্রেম, তাই না? তারা কিন্তু কি করতে পারতো, যে কোনো জায়গায় ফেলে রাখতে পারতো। তুমি তোমার কথাই ভাবো, একটা ছোট্ট উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। দেখো, তুমি যখন স্কুলে আসছো, তাই না, তুমি স্কুলে আসছো, স্কুলে যখন আসলে একেবারে সময় মতো স্কুলে আসছো, তুমি তোমার দায়িত্বটা পালন করছো, একটা
একটা কিন্তু জিনিস মনে রেখো, তুমি তোমার অবস্থানে থেকে তোমার দায়িত্বগুলো যদি পালন করো, সেটাও কিন্তু স্বদেশ প্রেমেরই একটা অংশ হবে। কি করে হবে দেখো, তুমি স্কুলে আসলে যথাসময়ে, এসে কি অ্যাসেম্বলিতে তুমি জাতীয় সঙ্গীত গাইলে, জাতীয় সঙ্গীতের প্রতি তো সম্মান দেখালেই, এরপরে কি জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করলে। তারপরে কি করছো, ধরো ব্রাদার এই যে আমাদের সমাবেশে প্রত্যেক দিনই কিছু না কিছু উপদেশ দেন, আমরা কিন্তু সেটা মানি, তাই না? আচ্ছা, আবার আমরা প্রতিজ্ঞা করি আমরা কি কি করব, ঠিক না? আচ্ছা, এরপরে আমরা যখন ক্লাসরুমে যাচ্ছি, ধরো তোমার কাছে কোনো একটা ছেঁড়া কাগজ বা একটা ময়লা কাগজই ধরো, বা সেটা তোমার লাগবে না, সেটা তুমি ফেলে দিতে চাও, সেটা তুমি কোথায় ফেলবে? তুমি নিশ্চয়ই তোমার ক্লাসরুমের যেখানে সেখানে ফেলবে না, নির্ধারিত স্থানে ফেলবে, যেখানে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলবে, তাই না? এটা কিন্তু এক ধরনের স্বদেশ প্রেম। কেন স্বদেশ প্রেম? দেখো, তুমি কি করছো না, তোমার স্কুলের পরিবেশ নষ্ট করছো না। আর স্কুল তো তোমার দেশের একটা একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ, তাই না? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করা থেকেই কিন্তু আমরা স্বদেশের প্রতি ভালোবাসা দেখাতে পারি। তুমি যদি এরকম করো, তোমার 8-10-5টা বন্ধু যদি এরকম করে, তোমার ক্লাসরুমটা পরিষ্কার থাকলো সব সময়। তোমার ক্লাসরুম পরিষ্কার থাকা মানে তোমার স্কুল পরিষ্কার থাকা, তোমার স্কুল পরিষ্কার থাকা মানে তোমার দেশ পরিষ্কার থাকা। খেয়াল করে দেখো, যে ছেলে ক্লাসরুমে ময়লা ফেলবে না, তারপর স্কুলে ময়লা ফেলবে না, মানে নির্ধারিত স্থানে সে ময়লা ফেলছে, তাহলে সে কি রাস্তাঘাটে ময়লা ফেলবে? ফেলবে না। সে তার বাড়িতে কি ময়লা ফেলবে? ফেলবে না। ফেলবে কোথায়? ফেলবে নির্ধারিত স্থানে। তাহলে এই যে একটা মানুষ একটা ছোট্ট কাজ করছে কিন্তু এত পরিচ্ছন্নতার সঙ্গে, সেটা কি দেশের জন্য হয়ে যাচ্ছে না কাজটা? হ্যাঁ। তো আমি তোমাদের এই ছোট একটা উদাহরণ দিলাম এই জন্য যে স্বদেশ প্রেমটা আসলে কি। দেশের প্রতি ভালোবাসা আমি যে কোনোভাবে দেখাতে পারি, তাই না? দেশের প্রতি ভালোবাসা আমি যে কোনোভাবে দেখাতে পারি। তুমি খেয়াল করে দেখো, যারা ক্রিকেটার তারা কি করে? ক্রিকেট খেলে, বা যারা খেলোয়াড় তারা খেলাধুলা করে দেশের নাম উজ্জ্বল করছে বিদেশের কাছে, বা বাংলার মানুষই তাদেরকে নিয়ে গর্ববোধ করছে। এবার দেখো, কৃষক যিনি, তিনি কি করছেন? ফসল ফলাচ্ছেন, ফসল ফলিয়ে কি করছেন? দেশের সব মানুষকে বাঁচিয়ে রাখছেন। আবার তুমি খেয়াল করে দেখো, যিনি একজন ডক্টর, তিনি কি করছেন? মানে যে ডাক্তারের কাজটা কি, ডাক্তার কি করছেন? আমরা অসুস্থ হয়ে গেলে তিনি আমাদের চিকিৎসা দিচ্ছেন, তাই না? আচ্ছা, আবার যখন বলছি আমরা প্রকৌশলী, তিনি কি করছেন? এই যে বিভিন্ন যন্ত্রপাতি বানানো, এগুলো কিন্তু তিনি বানাচ্ছেন। তারপরে তুমি যদি এখন রিক্সা চালকের কথা বলো, তুমি খেয়াল করে দেখো, তুমি একটা নির্ধারিত পথ হাঁটতে পারো, কিন্তু বেশি দূরত্বের হলে আমরা হাঁটতে পারি না, তাই না? আবার তুমি ধরো একটা বয়স্ক মানুষ, আমরা যতটুকু হাঁটতে পারবো, উনি কিন্তু এটা পারবেন না। তো এই যে বিভিন্ন যানবাহন পরিচালক যারা আছেন, তারা কি করছেন? মানুষদেরকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ, তার বিনিময়ে আমরা তাকে পারিশ্রমিক দিচ্ছি, ঠিক আছে, কিন্তু সেটাও তো তার একটা দেশপ্রেমের অংশ, তাই না? এই যে দায়িত্ববোধটা, মূলত এটাকে আমরা বলছি স্বদেশ প্রেম। তাহলে এখন আমরা দেখে নিই আমাদের স্বদেশ প্রেমটা একটু পড়ি আর বোঝার চেষ্টা করি। দেখো, সূচনা, আমি তোমাদের আগেও বলেছি সূচনা অংশে তোমরা ভূমিকাও দিতে পারো, কোনো অসুবিধা না। মানে সূচনা অথবা ভূমিকা মানে শুরুর কথা, এটা তুমি দিতে পারো তোমার ইচ্ছে। তবে অবশ্যই কি করতে হবে? অবশ্যই স্বদেশ প্রেম লিখতে হবে। আগে হেডিংটা লিখবে, মানে হেডলাইনটা লিখবে স্বদেশ প্রেম, তারপরে শুরু করবে লেখা, ঠিক আছে? আচ্ছা, দেখো, মানুষের মহৎ একটি গুণ হচ্ছে স্বদেশ প্রেম। নিজের দেশের প্রতি ভালোবাসা ও আনুগত্যই স্বদেশ প্রেম। দেশ, জাতি ও সমাজের প্রতি ভালোবাসা মানুষের জন্মগত বৈশিষ্ট্য। প্রত্যেক মানুষই তার নিজের দেশের আলো, বাতাস, বৃক্ষলতা, ফলমূল, প্রকৃতির অফুরন্ত বৈচিত্র্য আর ঋতু বদলের সৌন্দর্যকে ভালোবাসে। এসবের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যমে একজন ব্যক্তির মাঝে স্বদেশ প্রেম গড়ে ওঠে। ওই যে শুরুর কথা যেটা বললাম, এটা একটা মহৎ গুণ। তার মানে কি, যত গুণ রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ একটা গুণ হচ্ছে স্বদেশ প্রেম। আর নিজের দেশের প্রতি আমার ভালোবাসা এবং আমার আনুগত্যটাই কি স্বদেশ প্রেম। এখানে আনুগত্য কেন বলা হচ্ছে? দেখো, একটা দেশের আমরা বাসিন্দা বা নাগরিক, তো সেই দেশের নিশ্চয়ই নিয়ম কানুন আইন রয়েছে, তাই না? তুমি কেবল দেশকে ভালোবাসলে হবে না, ওই দেশের, মানে আমি আমার বাংলাদেশকে ভালোবাসছি, কিন্তু আমার বাংলাদেশের যে আইন কানুনগুলো আছে সেগুলো যদি আমি ভালো না বাসি, সেগুলোর প্রতি আমি যদি শ্রদ্ধা বা আনুগত্য প্রদর্শন না করি, তাহলে কিন্তু স্বদেশ প্রেম কি সম্পূর্ণ হলো না কিন্তু। তো এটাই বলা হচ্ছে দেশের প্রকৃতি থেকে শুরু করে সব কিছুকে ভালোবাসা এবং সেই
ভালোবাসার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলার প্রতিও কিন্তু আমাদেরকে কি করতে হবে, সম্মান জানাতে হবে। তবে আমাদের মধ্যে স্বদেশপ্রেম গড়ে উঠবে। স্বদেশপ্রেম বা দেশপ্রেমের স্বরূপ, মানে এর যে একটা রূপ রয়েছে, এটা কিরকম আমরা একটু দেখি। দেশপ্রেম শুধু দেশকে ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দেশপ্রেমী মানুষের কর্তব্য হচ্ছে দেশের সার্বিক উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে আত্মনিয়োগ করা। যে যে পেশায় নিয়োজিত আছে সেই পেশায় নিষ্ঠার সাথে আত্মনিয়োগ করলেই দেশের মঙ্গল। দেশপ্রেমী মানুষের মূল লক্ষ্যই হচ্ছে দেশের সেবা করা। বাংলাদেশ আমার জন্মভূমি। এ দেশকে ভালোবেসে এ দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করার নামই আমাদের স্বদেশপ্রেম। খেয়াল করে দেখো, এখানে বলা আছে যে যে পেশায় নিয়োজিত, মানে যে যে পেশায় নিয়োজিত আছে সেই পেশায় নিষ্ঠার সাথে আত্মনিয়োগ করলেই দেশের মঙ্গল, তাই না? তার মানে কি, আমার পেশা, ধরো আমি একজন শিক্ষক, তার মানে কি আমি তোমাদেরকে শিক্ষাদানে কোনো ফাঁকি দিতে পারবো না। তোমাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পথ নির্দেশিকা যেটা, সেটা আমাকে দিতে হবে, তাই না? তাহলে প্রথমত আমাকে ভালো মানুষ হতে হবে, তাই না? আচ্ছা, এটা একটা। এখন তাহলে কি, আমরা যে যে পেশার কথা বলছি, তাহলে তুমি তো একজন ছাত্র। ছাত্রত্ব যদি একটা পেশা না, এটা একটা অবস্থান, তাই না? আমাদের জীবনের যে অধ্যায়, তার একটা অধ্যায়ের নাম হচ্ছে ছাত্র জীবন, আমরা পড়েছি, তাই না? তো এই যে ছাত্র জীবনে তুমি যদি তোমার কাজটা সুষ্ঠুভাবে পালন করো, সেটাই কিন্তু তোমার দেশের জন্য মঙ্গল। আর তখনই সেটা কি হয়, দেশপ্রেমে রূপান্তরিত হয়, বা ওটাও একটা দেশপ্রেমের রূপ। তাহলে আমরা কি করবো এখন থেকে? নিজের পড়া কিন্তু নিজের মতো করে পড়া করতে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে। পাশাপাশি কি, আমি মানুষ হিসেবে আমার সমাজের প্রতি, আমার পরিবারের প্রতি, আমার আশেপাশের মানুষের প্রতি যে দায়িত্বগুলো, সেগুলো আমি যতটুকু পারি পালন করব। এখন দেখো, এখন যে করোনা কালে, তাই না, আমরা কতদিন ধরে ঘরের মধ্যে আটকা আছি। যদিও বাইরে আমাদের জীবন জীবিকার তাগিদে দেখো কলকারখানাগুলো চলছে বা বিভিন্ন সেক্টর খোলা আছে, কিন্তু আমরা কিন্তু এখনই স্কুল খুলতে পারিনি, বা স্কুলে সরাসরি আমরা ক্লাস করতে পারছি না। কেন বলো তো? হ্যাঁ, আমাদের শিক্ষার যে জরুরি, আমাদের জন্য শিক্ষার একটা গুরুত্ব অন্যরকম, তাই না? কিন্তু তার থেকেও তো প্রয়োজন আমাদের জীবন বাঁচানো, এবং পাশাপাশি আমাদের আশেপাশের মানুষের জীবন বাঁচানো, তাই না? এই লক্ষ্যে কিন্তু আমাদের এখনো দেখো স্কুল কলেজগুলো খুলছে না। আবার কি, তুমি কোথাও গেলে মাস্ক পরছো, তুমি সবসময় কি থাকছো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছো। এটা সব সময়ের জন্য একটা উপযোগী মাধ্যম নিজেদের সুস্থ রাখার। কিন্তু এই যে তুমি এখন একটু বেশি বেশি যত্নশীল হচ্ছ নিজের প্রতি বা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি, কেন বলো তো? শুধু নিজের জন্যই না, কিন্তু পরিবারের মানুষগুলো যেন আক্রান্ত না হয়, আমার আশেপাশের মানুষগুলো যেন আক্রান্ত না হয়, সর্বোপরি আমার দেশটা যেন ভালো থাকে, আমার পৃথিবীটা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, তাই না? তো এটাও কিন্তু একটা বড় দেশপ্রেমের একটা দৃষ্টান্ত। ছাত্র জীবনে দেশপ্রেম, খেয়াল করো এখানে একটা আলাদা করে পয়েন্ট দিয়েই দিয়েছে যে ছাত্র জীবনেও আমাদের দেশপ্রেমের একটা বড় ভূমিকা রয়েছে, বা দেশপ্রেম, আমরা যে দেশপ্রেমী হয়ে উঠব তার অবদান রয়েছে ছাত্র জীবনের। আজ যারা ছাত্র, আগামী দিনে তারাই হবে দেশের কর্ণধার। কাজেই শৈশব থেকেই দেশপ্রেমের বীজ অন্তরে বপন করতে হবে। লেখাপড়ায় আত্মনিবেদন করে নিজেকে গড়ে তোলার মধ্যেও দেশপ্রেম আছে। তার পাশাপাশি সেবামূলক কাজে অংশগ্রহণ করা, আত্মের সেবা করা, মানুষকে ভালোবাসা ইত্যাদির মধ্যেও আছে দেশপ্রেম। ছাত্রজীবনে দেশ ও দেশের মানুষকে ভালোবাসার মধ্য দিয়েই দেশপ্রেমের প্রকাশ ঘটাতে হবে। তাহলে দেখলে তো, এই ছাত্র জীবন থেকে আমাদের কি করতে হবে, মনের মধ্যে দেশের প্রতি অগাধ ভালোবাসা আনতে হবে, দেশের মানুষের কল্যাণে নিজেকে কি করতে হবে, উৎসর্গ করতে হবে, সেবামূলক নানা ধরনের কাজে অংশগ্রহণ করতে হবে। তবেই আমরা আস্তে আস্তে দেশপ্রেমী হয়ে উঠব। এখন এখানে আমরা দেশপ্রেমী যারা আছে তাদের কয়েকজনের নাম শুনবো এবং উদাহরণ দেখতে পারবো, ঠিক আছে? পৃথিবীতে যুগে যুগে অনেক দেশপ্রেমী মহামানব জন্মগ্রহণ করেছেন। তারা নিজেদের মেধা দিয়ে, কর্ম দিয়ে, জীবন দিয়ে নিজের দেশকে ভালোবেসেছেন। বাংলাদেশকে ভালোবেসে পৃথিবীতে যারা অমরত্ব লাভ করেছেন, তাদের মধ্যে
তিতুমির, ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, শেরে বাংলা কে ফজলুল হক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। আচ্ছা, এখন দেখো এখানে তুমি যাদের প্রথম 3 জনের নাম বা 4 জনের নাম দেখছো, তিতুমির, ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, শেরে বাংলা কে ফজলুল হক, তখন কিন্তু ছিল ভারতবর্ষ। এই জন্য আমরা বাংলাদেশ বলতে আমরা ওই গোটা বাংলাকে বোঝাচ্ছি, ঠিক আছে। আর আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তো আমরা সবাই জানি, তাই না? তাহলে দেখো প্রত্যেকেই কিন্তু আমরা চিনি তাদের স্বদেশ প্রেমের জন্য। উপসংহার: দেশপ্রেম মহৎ গুণ। দেশপ্রেমী মানুষেরা তাদের কথা ও কাজ দ্বারা সব সময় দেশ ও জাতির কল্যাণ সাধন করেন। আমরাও আমাদের দেশকে ভালোবেসে আজীবন দেশের সেবা করে যাব। খেয়াল করে দেখো, আমরা যে রচনাটা পড়লাম তার কিন্তু মাত্র 5টা পয়েন্ট, আর এখানে নিজের মতো করে লেখার অনেক সুযোগ রয়েছে। তুমি যদি মূল বিষয়টা বুঝতে পারো তাহলে পয়েন্টগুলো একটু মনে রেখো এবং সেই পয়েন্টের আলোকে তুমি নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করো, দেখবে সেটা আরো বেশি ভালো হবে, তাই না? সেখানে তোমার সৃজনশীলতার আরো প্রকাশ পেলো, পাশাপাশি কি হলো, তোমার কিন্তু আরো দেখো এই ক্ষেত্রে বুদ্ধিমত্তা বাড়বে বা মুখস্থ বিদ্যার প্রতি তোমার নির্ভরশীল হতে হবে না। বুঝতে পেরেছো? তাহলে কি করতে হবে প্রিয় বন্ধুরা, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের আগে সিডাব্লিউ খাতায় এটা তুলতে হবে। আমরা সিডাব্লিউ খাতায় আগে আমরা আমাদের স্বদেশপ্রেম যে রচনাটা আছে এটা আমরা সম্পূর্ণ লিখে ফেলবো, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তোমাদের হয়তো মনে আছে আমি গত ক্লাসেও তোমাদের কোনো এসডাব্লিউ দিইনি। এই জন্য দিইনি কারণ এটা একটা বড় রচনা, তো অনেক বড় হয়, তোমাদের লিখতে অনেক কষ্ট হয় আমি জানি। তো একই জিনিস 2 খাতায় না লিখে একটা খাতায় থাক। আমি যখন তোমাদের রিভিশন ক্লাস নিব তখন আমরা একটু বেশি করে এসডাব্লিউ করে ফেলবো, কোনো অসুবিধা না, ঠিক আছে? তাহলে এখন আমরা আমাদের সিডাব্লিউ খাতাতে এই রচনাটা লিখে ফেলবো, ঝটপট লিখে ফেলবো। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রচনাটি বুঝতে পেরেছো। আর তোমরা জানো যে আমাদের যদি যেই ব্রাদার বলেছিলেন এর আগে একটা ডেট, যা আমাদের অগাস্টের 21 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে ডেটটা পিছাবে নাকি ওই ডেটই থাকবে এই বিষয়ে চিন্তা না করে আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো যথাসময়ে করে ফেলছি, তাই না? তাহলে তোমাদের রিভিশনও করতে হবে, পড়তেও হবে। এখন যেহেতু তোমাদের 5টা করে ক্লাস আছে, তোমরা ক্লাসটা তোলার পরে মোটামুটি সময় পাও, সেই সময়টা কাজে লাগাও, পড়াগুলো পড়ে ফেলো। আর কোনো অসুবিধা হলে তোমাদের সেই বিষয় সংশ্লিষ্ট শিক্ষককে জানাও। আমি আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে আমরা কিন্তু কোনো এসডাব্লিউ করছি না, আমরা সিডাব্লিউ করব। এটা ভালো করে ফেলবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রেখো।